ইরান ইস্যুতে যুক্ত হয়েছে আমি নাজমুল হক। সর্বশেষ পরিস্থিতি কি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ইরান ইস্যুটা এখন যদি আমরা খুব সহজে বলতে চাই, না কোনো যুদ্ধ চলছে, না কোনো শান্তি প্রক্রিয়ার মধ্যে আছে, অর্থাৎ যুদ্ধও নয়, চুক্তিও নয়, এই একটা অবস্থার মধ্যে আমরা আছি। ইরানের পরিস্থিতি কোন দিকে যাবে এটা আসলে কিছু ইতিহাস থেকে ঘেটে যদি আমরা কিছু তথ্য নেই, তাহলে আমরা কিন্তু এর কিছু লক্ষণ দেখতে পাবো। ইরানের সাথে আমরা যদি কিছু কিছু ফেনোমেনন মিলাই যে আসলে এই পশ্চিমাদের সাথে ইরানের চুক্তি হওয়া সম্ভব কিনা, সেক্ষেত্রে আমরা কিছু হিস্ট্রির দিকে যদি পিছনের দিকে যাই, তাহলে দেখতে পাই যে 1988 সালে ইরাকের যে যুদ্ধটা, আমেরিকা এবং অন্যান্য দেশের সমঝোতা, এটা ইরাক ইরান শান্তি চুক্তি হয়েছিল। এবং সেই যুদ্ধের একটা আশ্চর্যজনক বিষয় ছিল যে সেই যুদ্ধে কিন্তু ইরানকে সরাসরি আমেরিকান অস্ত্র সাপ্লাই দিতে হচ্ছে ইসরায়েল, যার সাথে এখন ইরানের চরম শত্রুতা। এবং আফগানিস্তানেও কিন্তু আমেরিকার সাথে একটা গোপন চুক্তি ছিল ইরানের। তাছাড়া 1988 সালের যে যুদ্ধে ইরান ইরাকের সাথে চুক্তি করেছিল, সে চুক্তি করার পর খোমেনি কিন্তু বলেছিল যে বিষপানের চেয়েও তিক্ততা ছিল সেই চুক্তির স্বাক্ষরের বিষয়টি। আজ 16ই আগস্ট, আমরা যদি একটু পিছনে তাকাই, 17ই জুন MOU যে সাইন হয়েছিল যুদ্ধ চুক্তি 60 দিনের, আজকে কিন্তু 60 দিন শেষ হলো। যদিও এই 60 দিনের মধ্যে বড় বড় সংঘাতের কিছু ঘটনা হয়ে গেছে, তারপরও আমরা এটা বলতে পারি যে এখন কোনো চুক্তিও নয়, যুদ্ধও নয়, এরকম একটা পরিস্থিতি চলছে। যে বিষয়টা আমরা তুলে ধরবো যে এটা তো আমরা একটা পরোক্ষ চুক্তির বিষয় দেখলাম। ডিরেক্ট আমেরিকার সাথে ইরানের কি ধরনের মানে সমঝোতা কোনো আছে কিনা সেগুলো খোঁজার চেষ্টা করলাম। সেখানে আমরা যেটা পেলাম যে 1979 সালের 4ই নভেম্বর তেহরানের আমেরিকান এম্বাসি অবরুদ্ধ করেছিল ইরানি জনগণ। মোহাম্মদ রেজা পাহলভি আমেরিকায় অবস্থান নিয়ে মানে পালিয়ে গিয়েছিল, যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছিল, এরকম ঠিক রেজা পাহলভি পালিয়ে যখন আমেরিকায় আশ্রয় নেয় এবং সেখানে ইরানের জনগণ এই সংক্ষুব্ধতা থেকে মার্কিন যে এম্বাসি সেটা ঘেরাও করে এবং সেখানে 66 জনকে তারা অবরুদ্ধ করে ফেলে। এবং এই অবরুদ্ধের ঘটনাটা তখন তৎকালীন প্রেসিডেন্ট ছিল জিমি কার্টার। সেই অবরোধটাকে এখনকার মতো যেমন ডোনাল্ড ট্রাম্প বারবার হরমুজ অবরোধকে ব্ল্যাকমেইলিং বলতেছে, ঠিক জিমি কার্টার একই কথা বলতো যে ইরান আমাদেরকে ব্ল্যাকমেইলিং করতেছে। কিন্তু ইরান যেটা বারবারই বলছে যে রাজা পাহলভিকে সে মানবতা বিরোধী অপরাধ করে গেছে, তাকে আমাদের কাছে প্রত্যাবর্তন করা হোক, প্রত্যাবর্তন করলেই আমরা এই জিম্মি যাদেরকে করেছি এম্বাসিতে তাদেরকে আমরা ছেড়ে দিব। কিন্তু কোনোভাবে জিমি কার্টার তাকে প্রত্যাবর্তন করেনি। জিমি কার্টার গোপন একটা বিমান অপারেশন চালানোর চিন্তা করলো। গোপন একটা অপারেশন চালানোর চিন্তা করার পর যখনই সে অপারেশনটা চালাতে যায়, সেখানে একজন ইরানিয়ান নাগরিক এবং 8 জন মার্কিন নাগরিক মারা যায়। পরবর্তী সে অপারেশন থেকে সে ফেরত আসে এবং এই ফেরত আসার পর ইরান একেবারে কঠিনভাবে অবরোধ করলো, জিম্মি করলো। এবং জিমি কার্টার যতক্ষণ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত তার সাথে কোনো কথা হবে না, এরকম স্পষ্ট বার্তা তারা দিয়ে দিল। এবং দেখা গেল এই জিম্মি ঘটনাকে কেন্দ্র করে জিমি কার্টার পরাজিত হলো এবং তার স্থলাভিষিক্ত হলো রোনাল্ড রিগান। এবং সে আসা মাত্রই ওই দিনই তারা এই জিম্মিদেরকে ছেড়ে দেয়। 444 দিনের এই জিম্মির ঘটনা তারা করে রাখছিল। এখন আমাদের তো এই 444 দিনে যে ঘটনা, এটা কিন্তু এই টাইপেরই একটা টানাপড়নের মধ্যে, যুদ্ধ নয়, চুক্তিও নয়, শান্তি না, একটা অস্থিরতার মধ্যেই গিয়েছিল। পরে 444 দিন পর চুক্তির মাধ্যমে এবং রেজা পাহলভিকে তখন আর ইরানিদের হাতে তুলে দেওয়া হয়নি, মিশরে একটা জায়গায় তাকে মিশরে হস্তান্তর করা হয় এবং সেখানে সে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। তার মানে এই ইরানের সাথে আমেরিকার এই কেমিস্ট্রিটা লম্বা সময়ের একটা হিস্ট্রি থেকে আমরা বুঝলাম। তা আজকে এখনকার যে ঘটনাটা আপনারা যদি খুব ক্লোজলি দেখেন, যে মুস্তাফা খামেনির একবারে খুব সবচেয়ে কাছের যে একজন জেনারেল, সে বলল যে এই অবস্থায় আমরা চরম যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলছি। এবং সে 2টা বার্তা দিয়েছে যে 12,000 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তারা উৎপাদন করার জন্য IRGC-কে অলরেডি একটা করেছে, একটা ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই 12,000 কিলোমিটার ক্ষেপণাস্ত্রের অর্থ হচ্ছে
আমেরিকাকে সরাসরি হুমকি দেওয়া যে তোমার রেঞ্জ, তোমার দেশে গিয়ে আমি এই ক্ষেপণাস্ত্র আঘাত করতে পারবো, তুমি এখন বিভিন্ন জটিলতা তৈরি করলে আমি তোমার মধ্যপ্রাচ্যে ঘাঁটিতে হামলা করতে পারি, তোমার দেশে হামলা করতে পারি না। যখন আমি তোমার দেশে হামলা করব তখন এই যুদ্ধটা আসলে যেটাকে বলা হয় যে শেয়ানে শেয়ানে যুদ্ধ হবে, এবং তখন আমেরিকান নাগরিকরা ভুগবে, তখন এটাকে আরও সহজে ম্যাচিউর করা সম্ভব। তো ওই ধারণা সেই থেকে সে বলছে যে 12,000 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তারা তৈরি করবে। পাশাপাশি মোস্তফা কামাল জেনারেল যেটা বলল যে আপাতত ডোনাল্ড ট্রাম্প থাকাকালীন আর কোনো চুক্তি হবে না। তার মানে ডোনাল্ড ট্রাম্প একেবারে 2028 সালের সম্ভবত 7ই নভেম্বর বা 27শে নভেম্বর তাদের নির্বাচন হবে, পরবর্তী নির্বাচন। এই নির্বাচনের আগ পর্যন্ত ইরান যুদ্ধ চালিয়ে যাবে বলে মোটামুটি একটা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তার মানে আমাদেরকে আরও প্রায় আরও 814 দিনের মতো অপেক্ষা করতে হবে। এই যুদ্ধটা যদি আসলেই সে 814 দিনের লম্বা যুদ্ধে চলে যায়, মানে না যুদ্ধ না চুক্তি, মাঝে মাঝে যুদ্ধ, মাঝে মাঝে চুপচাপ থাকা, তাহলে কিন্তু এই হরমুজ প্রণালী বন্ধ থাকা মানে হচ্ছে আমাদের যারা শুধু আমেরিকার সরকার পতন হবে ব্যাপারটা এরকম না, পৃথিবীর অনেক রাষ্ট্রেরই সরকার পতন হয়ে যেতে পারে। তেল সংকট, জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সব সংকট তৈরি হয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। চুক্তির ব্যাপারে কিন্তু ইউএসেরও এখন তোড়জোড় যেটা ছিল এটা কিন্তু কমে গেছে। এটা লার্জ স্কেলে চিন্তা করলে আপনি জানেন যে হোয়াইট হাউস অলরেডি ইতোমধ্যে 2টা ভাগ বিভক্ত হয়ে গিয়েছে। একটা পক্ষ হচ্ছে মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাগসেট, তারা চরম নিষেধাজ্ঞা বা যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। আর আরেকটা পক্ষ হচ্ছে জেরাড কুশনার, উইটকফ এবং জেডি ভ্যান্স, তারা শান্তি চুক্তির পক্ষে অবস্থান নিয়েছে। মাঝখানে ডোনাল্ড ট্রাম্প আসলে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে আছে। আর আরেকটা বিষয় জানেন যে পরবর্তী ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী প্রেসিডেন্ট ক্যান্ডিডেট 2জন, মার্কো রুবিও এবং জেডি ভ্যান্স, এবং দুইজনই কিন্তু জেডি ভ্যান্সটা আগানো, মার্কো রুবিও থেকে একটা আগানো, দুইজনই প্রেসিডেন্ট পদপ্রার্থীর একেবারে চূড়ান্ত লেভেলে এখনই তাদের নিয়ে আলোচনা হচ্ছে। এই দুইজনই এখন এই চুক্তিটা নিয়ে খুব বেশি ঘাটতে চাচ্ছে না। এই জন্য ঘাটতে চাচ্ছে না, তারা জানে যে এই ইসরায়েলি একটা লবি খুবই শক্তিশালী আমেরিকায়, যারা প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচন, প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে তাদের ব্যাপক এই প্রভাবে তারা সবাই ভয় পায়। যার কারণে এই মুহূর্তে একটা চুক্তি করলে জানে যে ইসরায়েল এই চুক্তির চরম বিপক্ষে অবস্থান। জেডি ভ্যান্স বা মার্কো রুবিও যে এই চুক্তির মূল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়ে যাবে, আসলে সে ইসরায়েলের চক্ষুশূল হবে এবং তার নির্বাচনে জেতা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। যার কারণে এই ঝুঁকি নিয়ে এই মুহূর্তে, যেহেতু ট্রাম্পের একটা পতন সময় এখন চলে আসছে, এই পতনের সময় আসলে কেউ তার পক্ষে 8-7 বেঁধে যে মাঠে নামবে এই চিন্তার মধ্যে আসলে কেউই নাই। যার কারণে চুক্তি এবং যুদ্ধ দুইটার মাঝখানে একটা কি বলা হয় যে একটা দোদুল্যমান অবস্থার মধ্যে আছে। এটা একটা বড় কারণ হয়ে দাঁড়াইছে। এখন ব্যাপারটা এরকম হয়েছে যে আসলে এই চুক্তিও নয়, যুদ্ধও নয়, এটার মাঝখানে দুইজনই একটা বাজি ধরে ফেলছে, আমেরিকা এবং ইরান। বাজি ধরছে এটা যে কে কতটুকু চাপ সহ্য করতে পারবে। অর্থনৈতিক চাপটা যে বেশি সহ্য করতে পারবে, যে বেশি ধৈর্য ধরে ফেলতে পারবে, আসলে যুদ্ধে নিশ্চিত জয়টা তারই হবে। এখন আমেরিকা নৌ অবরোধ দিয়ে রাখছে, ইরানের অবস্থা খুবই খারাপ, অর্থনৈতিক অবস্থা আমরা জানি, মূল্যস্ফীতি একেবারে পাহাড় সম মূল্যস্ফীতির দিকে ইরান যাচ্ছে। এবং বিপরীত দিকে আমেরিকা AAA, যেটা হচ্ছে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন, তারা যেটা জানাইছে যে এখন প্রতি গ্যালন তেল $4.06, যেটা গত বছরের তুলনায় প্রায় 29% বেশি। কল্পনা করা যায়, 3 ভাগের 1 ভাগ, প্রায় 29% বেশি। যার কারণে আমেরিকার নাগরিকদের উপর এখন ব্যাপক চাপ তৈরি হচ্ছে, অর্থনৈতিক একটা মুদ্রাস্ফীতির চাপ তৈরি হচ্ছে। তাদের মূল বাজেট থেকে কেটে যুদ্ধ বাজেটে টাকা দিতে গিয়ে তাদের মূল বাজেট কেটে যাচ্ছে, স্বাস্থ্য বাজেট, শিক্ষা বাজেট, বিভিন্ন বাজেট থেকে কাটছাট করে যুদ্ধ বাজেটে টাকা দিতে হচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি জানেন যে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানালো যে এই যুদ্ধটা আসলে টোটালি ইসরায়েলের পক্ষে সে যুদ্ধ করলো, এবং ইসরায়েলের পক্ষে যুদ্ধ করে আমেরিকানদেরকে সে একটা চরম বিপদে ফেলে দিচ্ছে। আমরা যেটা দেখলাম যে আসলে এই ডোনাল্ড ট্রাম্পের যে সর্বশেষ বিভিন্ন হলো, তার যে বিভিন্ন
জরিপ হলো, প্রত্যেকটা জরিপই ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা একেবারে তলানিতে চলে যাচ্ছে। তো এটাই মূলত ইরান আশা করছিল যে ডোনাল্ড ট্রাম্প যদি মানে অক্টোবরে যদি নেতানিয়াহুর পরাজয় হয় এবং নভেম্বরে যদি ডোনাল্ড ট্রাম্পের পরাজয় হয়, তাহলে মোটামুটি ইরান স্বস্তির নিঃশ্বাস ফেলে পরবর্তী যে প্রেসিডেন্ট হবে তার সাথে তারা একটা চুক্তিতে চলে যাবে, এই আশাতেই তারা আছে। এবং আপনি জানেন যে নেতানিয়াহুর সর্বশেষ যে জরিপ করা হয়েছে, সেই জরিপেও তার অবস্থা খুবই খারাপ। মোটামুটি সে নির্বাচিত হবে না, এই ধরনের একটা নীতিগত সিদ্ধান্ত অলরেডি বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছে, যার কারণে আমেরিকান প্রেসিডেন্টের 4বার দৃষ্টি আকর্ষণ করেছিল বিভিন্ন সাংবাদিকরা। আগে যেমন ডোনাল্ড ট্রাম্প এককভাবে নেতানিয়াহুকে সাপোর্ট করে দিত, প্রকাশ্যে বলে দিত, এখন সে 4বারের একবারও প্রশ্ন উত্তর দেয় নাই, বরঞ্চ বারবার সে অ্যাভয়েড করে গেছে। গণমাধ্যমগুলির খবর যেটা হচ্ছে, ট্রাম্প এবার নেতানিয়াহুকে হয়তো বা নির্বাচনে আর সাপোর্ট দেবে না, কারণ ট্রাম্পও দেখছে তার জরিপে তার অবস্থাও খুবই খারাপ। এখন এই সার্বিক পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প যে কোনোভাবে নির্বাচিত হওয়ার জন্য সে বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে চেষ্টা কতটুকু কার্যকর হয়, চরম নৌ অবরোধ দিছে। এবং ইরানের অবস্থাও খারাপ। আপনার ইরানের 20 মিলিয়ন ব্যারেল তেল উৎপন্নের জায়গায় এখন উৎপাদনের জায়গায় সেটা জিরো লেভেলে নেমে, রপ্তানির জায়গায় সেটা জিরো লেভেলে নেমে আসছে। তার মানে দুই পক্ষই কিন্তু চরম সংকট। এখন ইরানিরা কিন্তু সংকট মোকাবেলায় অভ্যস্ত বা কষ্ট সহ্য করা অভ্যস্ত। আমেরিকানরা ইসরায়েলের পক্ষে যুদ্ধে গিয়ে এতটা কষ্ট সহ্য করতে না চাইতেই পারে, বা তারা এতটা কষ্ট সহ্য করবে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই পক্ষকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার যে চেষ্টা চালাচ্ছে, সারা পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতি কোণঠাসা হয়ে যাচ্ছে। যে হরমুজ দিয়ে আগে 130 থেকে 40টি জাহাজ প্রতিদিন পার হতো, সেই হরমুজে এখন জাহাজ পার হয় প্রতিদিন 12 থেকে 13টি। তারপরে ইরানের অনুমতি নিয়েই বেশিরভাগ পার হয়। আজকে 16ই আগস্ট সম্ভবত একটা হরমুজের জাহাজে ইরান আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, সে তার নির্দিষ্ট রুটে চলে নেই বলে। এটা নিয়ে আসলে যুদ্ধ কতটুকু বাড়ে আবারও সেদিকে আমরা খবর শুনেছি যে লেবাননেও আপনার ইসরায়েলিরা হামলা চালানো শুরু করেছে, 11 জনকে তারা হত্যা করেছে। তো এই বিষয়গুলো এখন আবার নতুনভাবে জটিলতা তৈরি করছে। এই নৌ অবরোধের কারণে আপনার যেহেতু ইরানের এই সমুদ্রপথ অবরুদ্ধ অবস্থায় আছে, বাট তারা বিকল্প একটা পথ তৈরি করে নিয়েছে। আফগানিস্তানে তারা সিমেন্ট এবং তেল দিয়ে আফগানিস্তান থেকে ফল, ফ্রুটস, মাংস আনতেছে। পাকিস্তানে তারা জ্বালানি তেলের মাধ্যমে তাদের কাছ থেকে চাল এবং কাপড় আনতেছে। তুরস্কেও তারা জ্বালানি তেলের মাধ্যমে তারা প্লাস্টিক সামগ্রী, ঔষধ, বিভিন্ন জিনিসপত্র তারা আনতেছে। এবং তাদের বিদ্যুৎ উৎপাদন এখন রেশনিং আকারে তাদের জনগণকে করে দিচ্ছে, রেশনিং আকারে বিদ্যুৎ দিচ্ছে। তারা জনগণকে বার্তা দিয়ে দিয়েছে যে আমরা একটা লম্বা যুদ্ধের প্রস্তুতিতে যাচ্ছি, লম্বা যুদ্ধ হবে এবং আমরা আমাদের নির্দিষ্ট টার্গেট রিচ করা না পর্যন্ত আমরা যুদ্ধ করব। ইরানের জনগণের অনেক কষ্ট হচ্ছে, মারাত্মক কষ্ট হচ্ছে, কিন্তু তারা এটা মেনে নিচ্ছে। এই কারণে মেনে নিচ্ছে, তাদের কাছে এই যুদ্ধটা খুবই ভ্যালিড। কারণ পুরা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা, রাষ্ট্রীয় অস্তিত্ব সব কিছু তারা টিকিয়ে রাখার জন্য এই ক্ষুধা, এই কষ্ট এটা তারা সহ্য করবে। ঠিক বিপরীত দিকে কিন্তু এই দেখেন, এই ক্ষুধা কষ্ট সহ্য করার একটা উদাহরণ যদি আমরা টান দিই, আপনার জানেন যে কুয়েত বা কাতার একটা 3টা বিমান হামলা করেছিল। এটা যেটা সম্ভবত আমেরিকার 70 বছরের হিস্ট্রিতে কোরিয়ার আক্রমণের পর প্রথম কোনো আক্রমণ, যেটা আমেরিকার কোনো ঘাঁটিতে সরাসরি বিমান দিয়ে কেউ হামলা করতে পারলো। কারণ আমেরিকানরা আকাশপথটাকে এত কঠিনভাবে নিয়ন্ত্রণ করে, বিমান ওই পর্যন্ত পৌঁছানোরই কথা না। তাহলে পৌঁছলে কীভাবে? আমরা যে আন্তর্জাতিক আর্টিকেলগুলো পড়লাম তাতে যেটা দেখলাম যে এই 3 জন বিমান F-5 একটা বিমান, যেটা প্রায় 50 বছর আগের একটা পুরাতন বিমান, যেটা বলা যায় লক্করজক্কর একটা বিমান নিয়ে 3 জন বিমানে 3 জন পাইলট উঠলো। ওঠার পর তারা ফ্লাই করার পর এতটা নিচ দিয়ে গেল 40 থেকে 50 ফিট। আপনি কল্পনা করতে পারেন যে সে বৈমানিকরা যে ব্যাখ্যা দিয়েছে সাংবাদিকদের কাছে, যে তারা কারেন্টের তারের নিচ দিয়ে গিয়েছে। 2টা জাহাজ সমুদ্রের মাঝখানে ভাসমান ছিল, সে 2 জাহাজের মাঝখান দিয়ে তারা বিমান নিয়ে গেছে। এতটা নিচ দিয়ে গেছে যে রাডার তাদেরকে ফাইন্ড আউট করতে পারে নাই। এবং এই বিমানটা নিয়ে যখন তারা আমেরিকান কাতার বা কুয়েতের ঘাঁটিতে হামলা করলো, সবচেয়ে বড় ঘাঁটি যেটা 14,000 সৈন্য ওইখানে অবস্থান করে, সম্ভবত এটা কাতারের। যখন তারা এই হামলাটা করলো, এই হামলার সাথে সাথে তারাও যেহেতু তাদের সব কিছু অ্যালার্ট ছিল এবং হামলা হওয়ার একটা সম্ভাবনা ছিল, তারা দ্রুত সময়ে F-35 বিমান দিয়ে তাদেরকে পিছনে ধাওয়া করলো। এর মধ্যে কাতার কর্তৃপক্ষ মনে করলো এটাই শত্রুপক্ষের বিমান। তখন আমেরিকার 3টা F-35 বিমান
কাতার কর্তৃপক্ষ ধ্বংস করে দিয়েছে। দেখেন কতটা কৌশলে তারা কাজ করে। 50 বছর আগের বিমান দিয়ে এই গত বছরের বিমান তারা ধ্বংস করে দিল, এবং কত কৌশলে আবার তারা বের হয়ে গেল, যেটা তাদের নিশ্চিত মৃত্যুকে তারা সাথে নিয়েই এই আক্রমণ করে। এবং এই মৃত্যুটা যে তারা দেশের জন্য উৎসর্গ করে দিচ্ছিল, সেভাবে তারা বিদায় নিয়েছিল তাদের ফ্যামিলির কাছ থেকে, তাদের ইন্টারভিউতে সেগুলি আসছে। ঠিক বিপরীতে দেখেন কিন্তু আমেরিকানরা হতাশ হয়ে যাচ্ছে, আমেরিকান সৈনিকরা আত্মহত্যা করছে, পালিয়ে যাচ্ছে, তারা বিদ্রোহ ঘোষণা করছে, তাদের বাবা মারা বিদ্রোহ করতেছে। এবং পিট হেগসেথকে একটা বক্তব্যে বাবা মারা খুব কড়াকড়িভাবে যখন ধরলো, খাদ্য সংকটে পড়ছে, খাদ্যর চেনগুলো ইরান ধ্বংস করে দিচ্ছে, তখন পিট হেগসেথ রাগ করে বলছিল যে এইসব বিষয় নিয়ে যদি বাইরে আলোচনা হয় তাহলে ক্ষতি, আমরা আপনাদেরকে শাস্তির আওতায় আনবো। তার মানে তারা জোর করেই এই মার্কিনীদেরকে এখন এই যুদ্ধের মধ্যে তারা অ্যাটাচ করতে চাচ্ছে। এবং তাদের মৃত্যু হলে কিন্তু তারা রাজকীয় কোনো সংবর্ধনা পায় না, বরঞ্চ খুব গোপনে তাদের লাশটা এনে বাবা মার কাছে দিচ্ছে। তাদের লাশটা কোনো রাষ্ট্রীয় সংবর্ধনা নাই, তারা দখলদারিত্বের একটা ইতিহাসের কালো অধ্যায়ে নিক্ষিপ্ত হচ্ছে, এটা তারা ফিল করে। এবং ঠিক বিপরীত দিকে ইরানির কোনো একজন সৈনিক বা রাষ্ট্রের জন্য যে জীবন দিয়েছে, তাকে পুরো রাষ্ট্র ব্যবস্থা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে গ্রহণ করছে। এবং তার বাবা মা এই মৃত্যুকে মানে শহীদি মৃত্যু বা সর্বোচ্চ মৃত্যু, সর্বোচ্চ সম্মানের মৃত্যু হিসেবে তারা মনে করতেছে। তাই দুই ধরনের জায়গা থেকে এক পক্ষ যখন আরেক পক্ষকে এইভাবে অবরোধ চাপিয়ে রাখছে, কে কতটুকু সহ্য করে কত দিন এটা এগিয়ে নিতে পারবে, এটা এখন দেখার বিষয়। তারা যে একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, সেটার একটা বড় লক্ষণ হচ্ছে আব্রাহাম লিঙ্কনকে সরিয়ে নিয়ে তারা জর্জ ওয়াশিংটন নতুন রণতরী তারা সেট করেছে। তার মানে একটা লম্বা সময় যারা একটানা 260-62 দিন সমুদ্রে ছিল, তাদেরকে সরিয়ে নিয়ে নতুন আরেকটা গ্রুপ এখানে যুক্ত করেছে, যারা লম্বা সময় আবার স্টে করবে এখানে। দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখলাম, ইরানও প্রচুর ম্যানপেড ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার, ড্রোন সব কিছু তারা একটা রণপ্রস্তুতি নিয়ে ফেলেছে। এর মধ্যে যেটা আশ্চর্যের বিষয় হচ্ছে, চীনের কিছু বিজ্ঞানী রেয়ার আর্থ মানে যেটা হচ্ছে বিরল খনিজ, সেটা তারা অলরেডি সংগ্রহ করার উদ্দেশ্যে যাচ্ছে, এই কথা তারা বললো। আমরা জানি প্রায় 100 রাশিয়ান বিজ্ঞানী অলরেডি ইরানে অবস্থান করছে। আপনি জানেন যে কয়েকদিন আগে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার ডাইরেক্ট কানেক্টিভিটি তৈরি হচ্ছে সড়কপথে, এবং সেই সড়কপথ দিয়ে অলরেডি উত্তর কোরিয়া থেকে বিভিন্ন রাসায়নিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র শিল্পের বিভিন্ন উপাদান, সরাসরি ক্ষেপণাস্ত্র অলরেডি রাশিয়ায় যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন তাই প্রকাশ হচ্ছে। সেই রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার আজকে যেটা হচ্ছে, গত 2 দিন যাবৎ, যে 50,000 উত্তর কোরিয়ান সৈন্য রাশিয়ার বাউন্ডারিতে থাকবে। আর রাশিয়ার বাউন্ডারিতে যে সৈন্যগুলো এতদিন সীমান্ত পাহারা দিত, তারা সরে এসে তারা ইউক্রেন মূল যুদ্ধে যুক্ত হবে। অর্থাৎ শুধু রাশিয়ান উত্তর কোরিয়ান সৈন্যরা উত্তর কোরিয়ার বর্ডারটাকে তারা কর্ডন করে রাখবে, আর ওই বর্ডার থেকে রাশিয়ান সৈন্যগুলো সরে আসবে, এই আস্থা তাদের মধ্যে তৈরি হয়েছে। এবং এই 50,000 সৈন্য নতুনভাবে ইউক্রেন যুদ্ধ যুক্ত হয়ে এটা একটা ভয়ঙ্কর দিকে টার্ন করতেছে। সবচেয়ে আশ্চর্যের যে বিষয়টা, সেটা হচ্ছে যে রাশিয়ার নিরাপত্তা উপপ্রধান যে মেদভেদেভ, সে কিন্তু এই প্রথম একটা ভয়ঙ্কর উক্তি তারা উচ্চারণ করেছে, সেটা হচ্ছে যে পশ্চিমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। তার মানে তারা এখন যুদ্ধের প্রস্তুতিটা একেবারে সব পক্ষ মিলে একটা বিকল্প জায়গায় নিয়ে চলে গেছে, এবং পশ্চিমাদের একটা কঠিন শাস্তি দেওয়া হবে বলে বার্তা দিয়েছে, যেটা আসলে একটা শক্ত বার্তা বলে আমরা মনে করি। আমেরিকা মুখে যত কথাই বলুক, আমেরিকার প্রেসিডেন্ট যে বারবার বলে যে হরমুজ আমাদের দখলে, এটা কিন্তু তার একটা ইন্টেনশনাল কথা, হচ্ছে তেলের বাজারটাকে নিয়ন্ত্রণ করার জন্য, আর কিছুই না। আমেরিকার বাজার তেল অলরেডি হু করে বেড়ে যাচ্ছে তেলের বাজার। এখন আমরা বলতে পারি যে হরমুজ নিয়ন্ত্রণ, এই কথাটা তেলের বাজারকে নিয়ন্ত্রণ করে ফেলতেছে। আমেরিকার বড় বড় যারা স্টক লট, মানে বিশেষ করে এই তেল রিজার্ভ করবে, তারা চিন্তা করতেছে যে আমি যে এখন বেশি দামে তেল রিজার্ভ করি, আবার কয়েকদিন পর তেলের দাম কমে গেলে তো আবার আমরা বিপদে পড়ে যাব। কেউ তেল রিজার্ভ করতেছে না, নট অনলি আমেরিকা, ওয়ার্ল্ড ওয়াইড কেউই তেল রিজার্ভ করার সাহস পাচ্ছে না। কারণ একদিন আগে ট্রাম্পের উল্টাপাল্টা কথাবার্তা, একদিন বাড়ে একদিন কমে, একদিন বাড়ে একদিন কমে, এই ধরনের অনিশ্চয়তা, যেহেতু কেউ তেল স্টক করতেছে না। দ্বিতীয় বিষয় হচ্ছে এই জন্য তেলের মার্কেটটা অনেকটা স্টেবল আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে তেলের মার্কেটটা স্টেবল থাকার কারণ হচ্ছে চীনের মতো দেশ যেই পরিমাণ তেল আমদানি করার কথা, তারা সেটা আমদানি করছে না, কারণ তাদের বেশিরভাগ প্রোডাক্টই এখন এই সৌরবিদ্যুৎ নির্ভরতার সাথে যুক্ত, যার কারণে তারা তেলটা কম আমদানি করার কারণে
আপনার এই তেলের বাজার স্টেবল আছে। আরেকটা তেলের বাজার স্টেবল থাকার কারণ হচ্ছে পৃথিবীর 1 নম্বর তেল রিজার্ভ যাদের কাছে ভেনেজুয়েলা, সেটা নিয়ন্ত্রণ হতো আমেরিকার হাতে। তো আমেরিকা ভেনেজুয়েলাকে কবজাই করে এই তেলের বড় একটা উৎপাদন বা রিজার্ভ তো তার হাতে রয়ে গেছে, যার কারণে তেলের বাজারটা আসলে এখন পর্যন্ত অনেকটা স্টেবল আছে। আমেরিকায় যে 29% বাড়ছে, এটা হচ্ছে খোলা বাজার অর্থনীতির একটা ইয়ার মধ্যে সারা বিশ্বে একটা ক্রাইসিস তৈরি হওয়ার কারণে এটা বেড়ে গিয়েছে। তারপরেও যদি এই দুইটা নিয়ন্ত্রণ না থাকে, তাহলে অনেক বিশেষজ্ঞ বলছে যে এই তেলের মার্কেট $150 থেকে $200 পার হয়ে যেত, যেটা এখনও হয় নাই। তবে পরিস্থিতি যদি এরকম থাকে, তেলের মার্কেট ডে বাই ডে, এবং এখন তো আমেরিকায় প্রায় 29% বেড়েছে, এটা এমন আছে 60-65% বেড়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা এটা জানাচ্ছে। যার কারণে আমেরিকা কিন্তু এখানে একটা ভিন্ন ধরনের চাপে, এবং আমেরিকা ইরান দুইজনেই যে ভিন্ন ধরনের চাপে। আমেরিকার প্রেসিডেন্ট গতকালকের আগের দিন সরাসরি বিভিন্ন সংবাদ সম্মেলনে বলে ফেলছে যে আমেরিকারদের একটু কষ্ট সহ্য করতে হবে, একটু বেশি দামে কম তেল কিনতে হবে, যাতে আমরা ইরানকে পারমাণবিক অস্ত্রটা তৈরি করতে না দেওয়ার কারণে এই কষ্টটুকু আপনাদের সহ্য করতে হবে, এভাবে সরাসরি বলে ফেলছে। তার মানে সে একটা লম্বা প্রস্তুতি নিয়ে ফেলছে যুদ্ধের। ঠিক ইরানের প্রেসিডেন্ট কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে বলছে যে আমরা আমাদের সার্বভৌমত্বের জন্য এতটুকু কষ্ট সহ্য করতে হবে, আমরা বিভিন্ন বিদ্যুৎ রেশিও কস্ট মিনিমাইজিং করা, বিভিন্ন ইস্যু নিয়ে তারাও কথা বলছে। তার মানে দুই পক্ষেই যে একটা চরম আর্থিক স্ট্যাবিলিটি নষ্ট হয়েছে, বিশেষ করে ইরানের তো একটু বেশি দুর্বলতা এবং আমেরিকার একটু কম তুলনামূলক, তবে সেটা আস্তে আস্তে দুই পক্ষের উপরই চাপ তৈরি করতেছে। এই চাপটা কে কতদিন সহ্য করতে পারে, এটার উপরেই অনেক কিছু ডিপেন্ড করবে। সর্বশেষ যে দুইটা বিষয় আমরা তুলে আনবো, প্রথম বিষয় হচ্ছে যে ইরান এই প্রথম আমেরিকার উপর নিষেধাজ্ঞা দিল। পার্লামেন্টে তারা রুল আইন করে আমেরিকা এবং ইসরায়েলের উপর তারা হরমুজের উপর এই দুইটা দেশের কোনো জাহাজ চলতে দিবে না বলে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দিল এই প্রথম। এবং আপনারা জানেন যে এই আমেরিকার হিস্ট্রিতে, টোটাল আমেরিকার ইতিহাসে শত্রুপক্ষের কোনো দেশ আমেরিকার 15টা ঘাঁটিতে 242টা স্থাপনা এবং সামরিক পয়েন্টে হামলা করে সেই হামলার সচিত্র প্রতিবেদন স্যাটেলাইট প্রকাশ করা একমাত্র দেশ হচ্ছে ইরান। এটা পৃথিবীর ইতিহাসে রেয়ার। আমেরিকার কোনো এই ধরনের হিস্ট্রি নাই যে তার উপর হামলা করে শত্রুপক্ষ তার স্যাটেলাইট চিত্র প্রকাশ করছে, যেটা আমেরিকার হিস্ট্রিতে কখনোই নাই, যেটা ইরান করে দেখিয়েছে। ইরানের এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি, বিভিন্ন প্রযুক্তির এবং নতুন নতুন আলট্রা মডার্ন প্রযুক্তি ইরান বের করছে, যেটা আমেরিকা আসলে কখনো কল্পনাও করতে পারেনি। এবং এই ধরনের কাজগুলো, এই ধরনের বিষয়গুলো আমেরিকাকে নতুনভাবে বিভিন্ন উদ্বেগের জায়গা তৈরি করতেছে। দেখেন, ইরানকে আমেরিকা মুখে যাই বলুক চরমভাবে ভয় পাচ্ছে। এগুলি বিভিন্ন প্রমাণ আমরা তো বিভিন্ন অনুষ্ঠানে দিয়েছি। লাস্ট বিমানে এসে একটা খাবারের গাড়িতে করে পালিয়েছে এবং ছোট বিমানে করে দেশে ফিরেছে। এটা একটা বার্তা যে আমেরিকাও বিশ্বাস করে ইরানের গোয়েন্দা ওই পর্যন্ত যেতে পারে, আমেরিকা পর্যন্ত যেতে পারে, ফ্রান্স, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে যেতে পারে, এটা সে বিশ্বাস করে অন্তরে। এই জন্যই সে ভয় পাইছে, নাহলে এই ভয় পাওয়ার কোনো ইস্যু ছিল না। ইরানকে এখন মধ্যপ্রাচ্যে যত দেশ আছে তারাও খুব ভয় পাচ্ছে। তার একটা উদাহরণ আমরা দিতে পারি। 3 দিন আগে আপনার সংযুক্ত আরব আমিরাত ইরানকে 2 টন 2000 কেজি স্বর্ণ একটা বিমানে পাঠাইছে, বোয়িং 737-7KK এই বিমানে করে তারা তেহরানে এই কয়েক বিলিয়ন ডলার এবং 2 টন স্বর্ণ তেহরানকে দিয়েছে। এই একই বিমান মাসখানেক আগে $3 বিলিয়ন নিয়ে এই তেহরানে পৌঁছে দিয়ে আসছিল। সাথে সাথে 15টা যাত্রীবাহী বিমানও তাদেরকে দিয়েছে। এটার বার্তা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত তাকে বোঝাইতে চাচ্ছে যে আবারও তো তোমাদের সাথে যুদ্ধ বাঁধতে পারে, দয়া করে আমার দেশের উপর তোমরা অ্যাটাক করবা না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। এটা অনেকটা বলা চলে যে অনেকটা গিফট, সোজা বাংলায় বলে ঘুষ দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এই ভীতিটা মধ্যপ্রাচ্যে অনেক দেশই গোপনে গোপনে ইরানকে এখন অনেক কিছু দিচ্ছে। কিছু প্রকাশ হচ্ছে, কিছু প্রকাশ হচ্ছে না। সর্বশেষ যে বিষয়টা আমরা শেষ করব সেটা হচ্ছে যে ইরান সিদ্ধান্ত নিচ্ছে একা। ইরানের সিদ্ধান্ত ইরানি জাতিরা, ইরানের নেতৃত্ব মিলিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। আমেরিকার সিদ্ধান্ত আমেরিকা একা নিতে পারছে না। আমেরিকার সিদ্ধান্তের সাথে হোয়াইট হাউসের 2টা ভাগ আমরা জানি, জেডি ভ্যান্স গ্রুপ আর হচ্ছে মার্কো রুবিও গ্রুপ, 2টা ভাগ হয়ে গেছে। হোয়াইট হাউসের সিদ্ধান্তের উপর প্রভাব ফেলে হচ্ছে ইসরায়েলি লবি। হোয়াইট হাউসের উপর প্রভাব ফেলে হচ্ছে তাদের বিরোধী দল। হোয়াইট হাউসের উপর বা সিদ্ধান্তের উপর প্রভাব ফেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। তারা যেভাবে বলতেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার,
কুয়েত, বাহরাইন সবাই আমেরিকাকে চাপ দিয়ে ধরছে, তোমার এখনই যুদ্ধ বন্ধ করতে হবেই। এখন যে অবরোধ আমেরিকা দিয়ে রেখেছে, এই অবরোধে যে ইরানের একার ক্ষতি হচ্ছে ব্যাপারটা এরকম না। ইরানের অর্থনীতির অবস্থা খুব খারাপ হচ্ছে, এটা ইউনিভার্সাল ট্রুথ। পাশাপাশি এই অবরোধে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত সবার তেল উৎপাদন জিরো লেভেলে নিয়ে আসছে। কিছু কিছু তেল তারা লোহিত সাগর দিয়ে পার করার চেষ্টা করছিল, সেখানে হুতিরা ভয়ঙ্কর হামলা করছে, এখন সেখানের পথ বন্ধ হয়ে গেছে। আমেরিকা এখন একটা চতুর্মুখী চাপে পড়েছে। আমেরিকা ইরানকে গলাচাপ দিয়ে ধরতে গিয়ে আমেরিকাকে সবাই সম্মিলিতভাবে গলাচাপ দিয়ে ধরছে এবং বলতেছে তুমি চুক্তি করো, তুমি চুক্তি করো, তুমি চুক্তি করো। এখন এই কতটুকু চাপ সহ্য করতে পারবে ডোনাল্ড ট্রাম্প, এটা দেখার জন্য আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।